বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর কেন্দ্র সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনে একটি কুকুর ও কিছু কবুতর পোড়া অবস্থায় পাওয়া যায়। কোথা থেকে এলো এই কুকুর, এটি কার? সবাই খুঁজছে সেই উত্তর। মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। বার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। অধ্বংসপ্রাপ্ত একটা জাতি, ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? এদিকে অনেকেই দাবি করতেছেন সচিবালয়ে আগুন লাগার জন্য দায়ী বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন উপদেষ্টা। একে দিয়ে কখনোই আইন চলতে পারে না, একে দিয়ে কখনোই দেশ চলতে পারে না, উনি নিজের বউকেই চালাতে পারে না, এমন তথ্য তুলে ধরেছেন বাংলাদেশের অনেকই সমন্বয়করা। তবে বাংলাদেশের এই দুর্ঘটনায় ভারতের গোয়েন্দা বিভাগের কুকুর কিভাবে আসলো এই বিশেষভাবে সচিবালয়ের 7ম ফ্লোরে, এই প্রশ্ন যখন সবার মনে, তখনই ভিডিও চিত্র আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। কিন্তু কেন বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরালেন, এমন প্রশ্নে উত্তর এই হয়েছে শেখ হাসিনার যেই থোসরগুলো রেখে গেছে বাংলাদেশে, তারাই এ কাণ্ড ঘটিয়েছেন সচিবালয়ের মাঝখানে বসেই ছুটির দিনও। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন। তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এ রাষ্ট্র রাখবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। জি ম্যাডাম, অঙ্ক খুব সহজ। আমি এটা, আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে। আমি ছোট করে বলি যে এই বঙ্গ মার্কেট আপনার পিছনেই, এটা এখান থেকে 2-1 মিনিটের রাস্তা। রাত 3টার পরে সেখানে আগুন ধরে। আমি মোহাম্মদপুরে থাকি, কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ। রাত 3টার পরে তাবলিগের ইন্ডিয়ানপন্থী বাংলাদেশপন্থীরে রাত 3টার পরে মাইরা 4টা নিহত করে, 200 আহত করে। এবং রাত 3টার পরে যুবলীগের বলা যুবলীগ রাজহাঁস জবাই করিয়া আরেক মহিলাকে রাত 3টার পরে রানতে বলে, না রানলে সকালবেলা তারা আইনা পুরাই দেয় সেই মহিলাকে। এবং রাত 3টার পরে কিন্তু 7 জন খুন হয় জাহাজে, সবই রাত 3 পরে। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন। তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। ওনার তাহাজ্জুদ হলে সচিবালয়ে আগুন দেওয়া। এখানে মিনিমাম 10 কোটি টাকা কোনো আওয়ামী লীগের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যে তুই সারা জীবনে পাবি কত 1,50,00,000, আর তুই 10 কোটি পাবি, তোর চাকরি বাকরির দরকার নাই, তুই এখানে এই কামটা করে দে, হাসিনাও ফিরে আসুক, হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা। এই হলো শেখ হাসিনার প্ল্যান। আর কিছু বলতে চাই না। এখানে আমি এখনও ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেটা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? নাকি এখানে কারা ধরাইছে? এখানে আওয়ামী লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে সিগনেচার করে খাইতে পারে না, সমস্যা হয়, নাহিদরা বাধা দেয়। এখন এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার। আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি 3 দিনে বাংলাদেশকে দেখাই দেব যে কাকে বলে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এ রাষ্ট্র রাখবে কোথেকে? এই উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক আছে, ডক্টর ইউনূস ঠিক আছে। এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। এদের পদস্থ আরেকটা আছে শয়তান ফারুকি, এরা দিয়ে প্রেম করাইতে মজা হয়। এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে, টিভি সেন্টারেও ধরবে। আমি প্রতিবাদ জানাই, এই উপদেষ্টাদের পদত্যাগ চাই, নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিটি। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ?
ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত। কিন্তু 24-এর এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা বা ওই যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ে হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকের ঘটনার পর ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ। আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি, সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় নিয়েও বিভাজন শুরু করি তাহলে এইভাবে সুযোগ দিবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে, ওই গোপালগঞ্জ ইজমের ভিত্তিতে, গণভবন ইজমের ভিত্তিতে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা। এদিকে সার্জিস আলম বলেন, বাংলাদেশের সচিবালয়ের যারা ক্ষতি করেছেন তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বৈরাচার সরকার শেখ হাসিনা যতই পরিকল্পনা আঁকুক, তাকে নির্দোষ মুক্ত করতে আগুন লাগিয়ে পুড়িয়ে তাকে কখনোই কোনো কারণেই ছাড় দেওয়া হবে না। তাকে দেশে এনে তার প্রাপ্ত যে শাস্তি সেটা পেতেই হবে। উনি যদি মনে করে থাকেন যে বাংলাদেশে যে কোনো কৌশলে সব কিছু পুড়িয়ে তামা করে দিবেন তবুও তার বিচার হবে না, সে এটা চরম মিথ্যা কথা, চরম ভুল কথা বলছেন। বাংলাদেশের সাধারণ জনগণ তা কখনোই চায় না, চায় তার সঠিক সত্য বিচার। যে ফায়ার সার্ভিস কর্মী যেমন এখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ছোলো করে যাই, এটা উচিত ছিল, কিন্তু এই ট্রাক চালকের এই কাণ্ড দেখে আমরা সম্পূর্ণ এটা পরিকল্পিতভাবে এই জন্য যে মাঝে দাঁড়িয়ে ছিল ট্রাক চালক এখান থেকে মিনিমাম 10 গজ দূর, 30 মিটার দূর থেকে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে পাইপ নিয়ে যাচ্ছে, লাইন নিয়ে যাচ্ছে। তারপরও তারা ফোর্স গতিতে এসে ফায়ার সার্ভিসের কর্মীকে সম্পূর্ণভাবে এই যে আঘাত করার সাথে সাথেই
ডেট শেয়ার করে দিন। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়, যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণকেন্দ্র, একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা, সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে। তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী, এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি। নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফেসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার